2010 সালের 5 আগস্টের একটি ঘটনা। একটি তামা ও সোনার খনিতে অন্যান্য দিনের মধ্যে কাজ করছিল 33 জন শ্রমিক। তারা মাটি থেকে প্রায় 2300 ফুট নিচে ছিল। হঠাৎ বিকট আওয়াজ ও ভূমিকম্পের মতো ঝাঁকুনি তারা অনুভব করে। তাদের প্রধান সুড়ঙ্গ পথ, যে পথ দিয়ে তারা ওঠানামা করত, সেই পথ বন্ধ হয়ে গেছে। একটি জায়গায় পাথরের বিশাল বড় এক ধস নেমে গেছে। অন্ধকারের ভেতর বুঝতে দেরি হয়নি তারা আর বের হতে পারবে না। 33 জন মানুষ নিচে আটকে গেল চিরকালের জন্য। উপরে তখন গোটা দেশ উত্তাল, পরিবারের কান্না, বিশ্ব মিডিয়ার হেডলাইন। ইতিহাসের অন্যতম বড় উদ্ধার মিশন শুরু হয়। কর্তৃপক্ষ তাদের বিভিন্নভাবে উদ্ধার চালানোর জন্য চেষ্টা করে। তারা আরেকটি সুড়ঙ্গ খুঁড়ে তাদের উদ্ধার করতে চায়। কাজ শুরু হয়ে যায়। প্রায় সফলতার দিকেই যাচ্ছিল উদ্ধার কাজ। কিন্তু যে মেশিন দিয়ে উদ্ধারের জন্য নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছিল, কিছু দূর খোঁড়ার পর সেটি ড্রিল শ্যাফট ভেঙে যায়। বাঁচার সকল আশা যেন নিভে যায়। তারপর 69 দিনব্যাপী ঘটতে থাকে একের পর এক রোমহর্ষক কিছু ঘটনা। এটি ঘটেছিল দক্ষিণ আমেরিকার দেশ চিলির স্যান হোসে খনিতে। তাদের শেষ পরিণতি কি হয়েছিল এবং আসলে সেদিন কি ঘটেছিল, আমরা আজকে সেটি জানতে চলেছি। চিলির একটি তামার খনির গভীরে আটকা পড়ে আছে 33 জন খনি শ্রমিক। বিশ্ব যখন রুদ্ধশ্বাস অপেক্ষা করছিল, তখন এক অভূতপূর্ব উদ্ধার অভিযান শুরু হয়। 5 আগস্ট 2010 উত্তর চিলির সান হোসে খনি একটি বিশাল ধসে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমাদের গল্পের শুরু অবসরপ্রাপ্ত খনি শ্রমিক হোসে ভেগাকে দিয়ে। তার ছেলে অ্যালেক্স এই খনিতে কাজ করত এবং সে তার শিফট শেষে বাড়ি ফিরে আসেনি। অ্যালেক্স এবং আরো 32 জন শ্রমিক নিখোঁজ। ভয়, আতঙ্ক, সবাই মনে করছিল তারা হয়তো মারা গেছে। হোসে এই খনিটি খুব ভালো করে চিনতেন। তিনি একটি অনুসন্ধান দল নিয়ে প্রধান প্রবেশ পথে নামতে শুরু করেন। মরিয়া হয়ে জীবিতদের সন্ধান করতে থাকেন। হোসে অস্থির, তিনি খনির গভীরে যেতে থাকেন। কিন্তু হঠাৎ একটি বিশাল পাথরের চাঙ্গর তাদের পথ আটকে দেয়। হোসের একমাত্র আশা হলো ধসের নিচের অংশে যাওয়ার কোনো পথ খুঁজে পাওয়া। পৃথিবীর 2300 ফুটেরও বেশি গভীরে সর্পিল ভাবে নেমে যাওয়া এই খনির মূল সুড়ঙ্গগুলি উলম্ব ভেন্টিলেশন শ্যাফট দ্বারা যুক্ত। তাই হোসে এবং তার দল এই শ্যাফটগুলো ব্যবহার করে নিচে নামার চেষ্টা করেন। খনিটি তখন ফাটছিল। যদি এটি আবার ধসে পড়ে, তাহলে তারা সহজেই চাপা পড়তে পারত। হোসে ধসের নিচে নামার একটি শ্যাফট খুঁজে পান। কর্তৃপক্ষ তখন আরেকটি অনুসন্ধান দল পাঠায়। কিন্তু হঠাৎ ভূমি আবার কেঁপে ওঠে। এটি ছিল দ্বিতীয়বারের ধস। ভেন্টিলেশন শ্যাফটগুলো সম্পূর্ণরূপে ভেঙে গেল। হোসে তখন তার ছেলে জীবিত আছে নাকি মৃত তা না জেনে খনি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন। খনিমন্ত্রী লরেন্স গোল্ডবোর্ন ঘটনাস্থলে এসে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। প্রথম 9টি দ্রুতগামী ড্রিলিং রিগ ঘটনাস্থলে আসে। খনি শ্রমিকদের খুঁজে পাওয়ার একমাত্র আশা এখন এই মেশিনগুলো। প্রতিটি রিগ ধসে যাওয়া সুড়ঙ্গগুলোর নিচে 6 ইঞ্চি চওড়া পরীক্ষামূলক গর্ত খুঁড়বে। রাউল ডাগনিনো একটি ড্রিলিং রিগের দায়িত্বে আছেন। এতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের দ্রুত ড্রিল করতে হবে, কারণ আমরা জানি মাটির নিচে খনি শ্রমিকদের বেঁচে থাকার জন্য হাতে মাত্র কয়েকটা দিন আছে। এরপরে আর অক্সিজেন থাকবে না। নিখোঁজ খনি শ্রমিকদের বন্ধু বান্ধব ও পরিবারেরা খনিতে জড়ো হতে থাকে। মরিয়া হয়ে খবরের জন্য অপেক্ষা করে। ক্যারোলার স্বামী রাউল বুয়েনোস ডে শিফটে একজন প্রকৌশলী হিসেবে কাজ করতেন। ড্রিলিং শুরু করা হয় খনির 3টি স্তরকে লক্ষ্য করে, যেখানে খনি শ্রমিকরা আটকা থাকতে পারে। প্রথম স্তরটি 1000 ফুট নিচে, কিন্তু সেখানে জীবনের কোনো চিহ্ন নেই। পরের স্তরটি 1660 ফুট নিচে, সেখানেও শুধু একটি অন্ধকার এবং শূন্য সুড়ঙ্গ। দেখার শেষ জায়গাটি হলো খনির একদম নিচে অবস্থিত একটি আশ্রয় কেন্দ্র, যেখানে হয়তো মাত্র 3 দিনের খাবার আছে, কিন্তু সেখানে পৌঁছাতে পুরো 1 সপ্তাহ লাগবে। উদ্ধারকারী দল আশ্রয়স্থলের কাছাকাছি সুড়ঙ্গগুলিকে লক্ষ্য করে। সুড়ঙ্গগুলি মাত্র 15 ফুট চওড়া এবং 2300 ফুট নিচে। আরো খারাপ বিষয় হলো কঠিন পাথরের কারণে ড্রিলগুলি দিক পরিবর্তন করছিল, তাই ইঞ্জিনিয়ারদের ড্রিলের গতিপথ একটু বাঁকিয়ে নিয়ে যেতে হয়। খনি ধসের পর 14 দিন পার হয়ে গেছে। না জানি সেই 33 জন কেমন আছে সেখানে, কোনো খোঁজ খবর নেই। 4টি ড্রিলের মধ্যে প্রথমটি তাদের সম্ভাব্য অবস্থানের কাছাকাছি চলে এসেছে, কিন্তু দুঃখজনকভাবে ড্রিলটি 100 ফিট দূর দিয়ে চলে যায়। অবশ্যই দলের জন্য এটা বিরাট হতাশার ছিল। আমরা সাধারণত খনিজ অনুসন্ধানের জন্য কাজ করি, জীবন খুঁজে বের করার জন্য আমরা কখনোই ড্রিল করি না। এখানকার ক্যাম্পে অনেক মানুষ, তারা কাঁদছে। এটা খুব কঠিন হয়ে উঠছে। যতদিন যাচ্ছে তত আমাদের সুযোগ কমে আসছে। 2.5 সপ্তাহ পেরিয়ে গেছে। সবাই আশঙ্কা করছে খনি শ্রমিকরা হয়তো মারা গেছে।
কিন্তু তারপর ভোরের দিকে সব ড্রিলিং দল থেমে যায়। একটি রিগ শ্রমিকদের সেই আশ্রয়স্থলের কাছাকাছি একটি সুড়ঙ্গের ভিতর দিয়ে প্রবেশ করেছে। সবাই মনোযোগ দিয়ে কিছু একটা শুনতে পায়। ইঞ্জিনিয়াররা ড্রিল পাইপ বেয়ে আসা অস্পষ্ট আঘাতের শব্দ শুনতে পাচ্ছেন বলে মনে করেন। পরবর্তী 6 ঘন্টা তারা অপেক্ষা করেন। যখন ড্রিলটি পৃষ্ঠে টেনে তোলা হয় তখন গোল্ডবোর্ন এবং তার দল অবিশ্বাস্য কিছু আবিষ্কার করেন। ড্রিলের শেষে একটি নোট বাঁধা ছিল। সেই নোটে তারা তাদের অবস্থার কথা জানিয়েছিল। Estamos bien en el refugio Los 33. একটি সিসিটিভি ক্যামেরা এবং ফোন লাইন গর্তের মধ্যে নামানো হয়। অন্ধকারের মধ্য থেকে খনি শ্রমিকদের প্রথম অস্পষ্ট ছবি ভেসে আসে। চীনের জাতীয় সঙ্গীতের বিজয় উল্লাস পৃষ্ঠে পৌঁছায়, কিন্তু 17 দিন ধরে মৃত্যুর মুখে অন্ধকারের মধ্যে থাকার পর তাদের শরীর ও মন কেমন আছে তা কেউ জানে না। আধা মাইল ভূগর্ভে 17 দিন ধরে চাপা থাকার পর 33 জন খনি শ্রমিক তাদের গল্প বলতে শুরু করে। ¿Aló? Sí, lo escucho. লুইস উর্জোয়া হলেন শিফট সুপারভাইজার, অর্থাৎ সকল শ্রমিকের বস। ধসের পর লুইস অনুসন্ধান দল পাঠিয়েছিলেন। খনি শ্রমিকরা আবিষ্কার করে যে তারা শুধুমাত্র আশ্রয়স্থলের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা প্রায় আধা মাইল সুড়ঙ্গের মধ্যেও চলাচল করতে পারে। ক্যামেরায় তারা প্রথম সেই 17 দিনের হতাশার বর্ণনা দেয়। লুইস কঠোরভাবে তাদের সামান্য খাবারের রুটিন করে দিয়েছিলেন। প্রত্যেকেই প্রতি 2 দিনে মাত্র 1 চুমুক দুধ এবং 1 চামচ টুনা মাছের উপর বেঁচেছিল। 17 দিনের অনাহারে তাদের শরীর প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায়। তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া এখন প্রধান কাজ। প্রাথমিক অনুসন্ধানের সময় 3টি 6 ইঞ্চি গর্ত খোঁড়া হয়েছিল। একটি তাদের অবস্থানের বাইরে সুড়ঙ্গে আঘাত করেছিল, অন্য দুটি তাদের কর্মশালার কাছাকাছি সুড়ঙ্গে পৌঁছেছিল। এখন এই সরু গর্তগুলোই গুরুত্বপূর্ণ লাইফলাইন। ফাঁপা টিউবগুলিতে খাবার ভরে 2300 ফুট নিচে খনি শ্রমিকদের কাছে নামানো হবে। কিন্তু একটা সমস্যা আছে, যে খাবার তাদের এত জরুরি তা তাদের মেরেও ফেলতে পারে। চিলি সরকার নাসার কাছে পরামর্শ চায়। এতদিনের অনাহারের পর হঠাৎ ভারী খাবার তাদের শরীর বইতে পারবে না, তাই গ্লুকোজ, খনিজ এবং ভিটামিনের একটি সাবধানে সুষম মিশ্রণ নিচে পাঠানো হয়। ইঞ্জিনিয়াররা এখন শ্রমিকদের বের করে আনার একটি পরিকল্পনা নিয়ে মনোযোগ দেন। তাদের মাটির মধ্যে আধা মাইল লম্বা একটি গর্ত তৈরি করতে হবে, যা একটি উদ্ধার ক্যাপসুল নামানোর জন্য যথেষ্ট চওড়া। সেই ক্যাপসুলের মধ্যে তাদেরকে একজন একজন করে তুলে উপরে উঠিয়ে নিয়ে আসতে হবে। প্রকৌশলের এই জটিল কাজটি হয়তো কয়েক মাস ধরে চলতে পারে, আর খনি শ্রমিকরা কতদিন বাঁচতে পারবে তা কেউ জানে না। ক্যাম্প হোপ নামে পরিচিত তাঁবুগুলোর চারপাশে উল্লাস ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী ড্রিল এসে গেছে। এটি স্ট্রাটা 950 মডেলের। এটি শীঘ্রই প্ল্যান এ নামে পরিচিত হয়। এই ড্রিলটি 3টি ঘোরানো টাংস্টেন স্টিলের ডিস্ক ব্যবহার করে কাটে। প্রথমে এটি 15 ইঞ্চি চওড়া একটি পাইলট হোল তৈরি করে খনি শ্রমিকদের কাছে পৌঁছাবে। তারপর রিমা নামে পরিচিত একটি দ্বিতীয় যন্ত্র গর্তটিকে 28 ইঞ্চি চওড়া করবে, যা শ্রমিকদের বের করে আনার জন্য যথেষ্ট। স্ট্রাটা 950 নিখুঁতভাবে সোজা উলম্ব গর্ত খননের জন্য ডিজাইন করা হয়েছে। কাটার বেডকে লুব্রিকেট ও ঠান্ডা করার জন্য প্রতি সেকেন্ডে 20 লিটারেরও বেশি পানির প্রয়োজন। কিন্তু একটি সমস্যা আছে। খনিটি পৃথিবীর শুষ্কতম স্থান আটাকামা মরুভূমির মাঝখানে অবস্থিত। নিকটতম জলের উৎসটি খনি থেকে 1 ঘন্টার দূরত্বে। ক্যাম্প হোপে জলবাহী ট্যাঙ্কার করে অবিরাম পানি বইতে থাকে। মাটির নিচে খনি শ্রমিকরা ক্যামেরার সামনে তাদের সাহসী মুখ দেখাচ্ছেন, কিন্তু ভিক্টর সেগুরা তার ভাই পেদ্রোকে লেখা একটি চিঠিতে তাদের মানসিক চাপের কথা প্রকাশ করেন। 31 আগস্ট সন্ধ্যায় ড্রিলিং শুরু হয়। খারাপ খবর হলো খনি শ্রমিকদের বের করে আনতে কমপক্ষে 3 মাস সময় লাগবে, আর তারা এখন সত্যি অনেক কষ্টে আছে। সুড়ঙ্গগুলো এতটাই গভীর যে পৃথিবীর কেন্দ্র থেকে আসা তাপে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থাকে। পাথরের দেওয়াল বেয়ে জল ঝরছে এবং বাতাসে আর্দ্রতা 95%, যা দম বন্ধ করে দেয়। এখানকার অন্ধকারও একটি হুমকি স্বরূপ। সবচেয়ে বয়স্ক শ্রমিক মারিও গোমেস, বয়স 64। 56 বছর বয়সী জেম গালেগুইলোসের উচ্চ রক্তচাপ রয়েছে। আবার হোসে ওহেদা ডায়াবেটিক। দুর্বল হয়ে পড়া পুরুষদের জন্য একটি সাধারণ সংক্রমণও মারাত্মক হতে পারত।
আটকে পড়া শ্রমিকদের রহস্যময় ছবি সারা বিশ্বে প্রচারিত হচ্ছিল। পেনসিলভানিয়া ভিত্তিক ড্রিলিং বিশেষজ্ঞ ব্র্যান্ডন ফিশারও এই খবরগুলি ভয়াবহভাবে দেখছিলেন। তাদের কাছে আরো উন্নত প্রযুক্তি ছিল। ব্র্যান্ডন এক মুহূর্ত দেরি না করে ফোনে আলাপ করে নিলেন, বিমানে চড়ে বসলেন এবং 30তম দিনে তার দল আমেরিকার তৈরি স্রামট্রি 130 নিয়ে ক্যাম্প হোপে চলে আসে। এটি পরিচিতি পায় প্ল্যান বি নামে। প্ল্যান এ এর মতো পাথর গ্রাইন্ড করার পরিবর্তে এই ড্রিলটি পাথর থেকে ভেঙে চুরমার করবে। সংকুচিত বাতাস শক্ত টাংস্টেন স্টিলের পয়েন্ট সহ ড্রিল হেডটিকে প্রতি সেকেন্ডে 20 বার পাথরের মধ্যে আঘাত করে। এটি স্ট্রাটা 950-এর চেয়ে দ্বিগুণ দ্রুত। কিন্তু একটি ত্রুটি আছে, এই ড্রিলটিকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না। তবে ব্র্যান্ডনের কাছে তার ড্রিলকে নিয়ন্ত্রণে রাখার একটি উপায় আছে। তিনি তার হাইড্রোলিক হাতুড়িকে গাইড করার জন্য 3টি গর্তের একটিকে ব্যবহার করার জন্য পরিকল্পনা করেন। ব্র্যান্ডনের দল একটি বিশেষ হাতুড়ি তৈরি করেছে যার ডগায় একটি গাইড পিস রয়েছে, যা ড্রিলটিকে সেই গর্ত অনুসরণ করতে দেবে। পরের দিন সকালে ব্র্যান্ডন রিগটি চালু করেন এবং প্ল্যান বি ড্রিলিং শুরু করে। কিন্তু মরুভূমি পাথর অত্যন্ত শক্ত। ব্র্যান্ডনের বিশেষভাবে তৈরি ড্রিলটি সঠিক পথে থাকবে কিনা তা কেউ জানে না। যদি তার পরিকল্পনা কাজ করে তবে খনি শ্রমিকরা 6 সপ্তাহেরও কম সময়ে বেরিয়ে আসতে পারত। এই সময়ে এসে খনি শ্রমিকরা একটি অনুরোধ করা শুরু করে, সিগারেট এবং মদ। চিকিৎসকরা তার সাথে সাথে প্রত্যাখ্যান করে দেন। তারা চিলি ও ইউক্রেনের মধ্যে একটি সরাসরি ফুটবল ম্যাচ দেখার সুযোগ পায়। তাদের মনোবল চাঙ্গা রাখতে এটি করতে হয়েছিল। উদ্ধারকর্মীরা গতকালের মজার পরে এক অদ্ভুত শান্ত ভাব লক্ষ্য করেন। মনে হচ্ছিল যেন উদ্ধার কাজ হয়েই গেছে। কিন্তু হঠাৎ প্ল্যান বিতে একটি সমস্যা শুরু হয়। আধ ঘন্টা আগে আমাদের একটি সমস্যা হয়েছিল, কারণ ড্রিলটি ভেঙে গেছে। তাই আমাদের একটি ভিডিও ক্যামেরা ঢুকিয়ে দেখতে হচ্ছে সেখানে কি হয়েছে। ক্যামেরা প্রকাশ করে যে প্ল্যান বি এর হাতুড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এটি একটি সুড়ঙ্গের কাছাকাছি একটি লোহার ছাদে আঘাত করেছে, যার অস্তিত্ব কেউ জানত না। টুকরোগুলি 800 ফুটেরও বেশি নিচে 12 ইঞ্চি গর্তে আটকা আছে। প্ল্যান বি এখন অচল। 36তম দিন। আরো খারাপ খবর, একটি হাইড্রোলিক হোস ফুটো হয়ে যাওয়ার কারণে প্ল্যান এ বন্ধ হয়ে যায়। মাটির নিচে খনি শ্রমিকরা বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। তারা শুনতে পায় সমস্ত ড্রিলিং থেমে গেছে। মারিয়া সোকোভাসা তার ভাই দারিওয়ের কাছ থেকে একটি চিঠি পান। সে মরিয়া হয়ে জানতে চায় কি হচ্ছে। খনি শ্রমিকরা এখন 1 মাসেরও বেশি সময় ধরে মাটির নিচে আটকা আছে। তাদের উদ্ধারে সমস্ত প্রচেষ্টা থমকে গেছে। সান হোসে খনিতে 33 জন আটকা পড়া খনি শ্রমিককে উদ্ধারের মিশন ভালো চলছে না। প্ল্যান বি এর ড্রিল বিট ভেঙে গর্ত আটকে দিয়েছে এবং রক্ষণাবেক্ষণের জন্য প্ল্যান এ বন্ধ রাখা হয়েছে। কিন্তু আজ নতুন আশা খনির গেট দিয়ে গর্জন করে প্রবেশ করে। 42টি বিশাল ট্রাকের একটি কনভয় একটি নতুন ড্রিলের দানব নিয়ে আসে। শুরু হয় প্ল্যান সি। এটি এত বড় যে এটিকে একটি ফুটবল মাঠের আকারের একটি সমতল জায়গায় প্রস্তুত করতে হবে। খনি শ্রমিকদের পরিবারের জন্য 150 ফুট উঁচু এই দ্রুত ড্রিলের আগমনটা কিছুটা আশ্বস্ত করে। কিন্তু এই দৈত্যাকার মেশিনটি ভাগ ভাগ করা, এটি প্রস্তুত করতে 9 দিন লাগবে। মাটির নিচ থেকে আরও কিছু ফুটেজ উপরে উঠে আসে। প্ল্যান এ এর ড্রিলটি আবার অনলাইনে ফিরে এসেছে, তবে খুব ধীরে চলছে। প্ল্যান বি এর ভাঙা ড্রিল বিট এখনো আটকে আছে, গর্তটিকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ইঞ্জিনিয়াররা যদি ভাঙা ড্রিল বিট সরাতে না পারে তবে তাদের এই গর্তটি বাতিল করে পৃষ্ঠ থেকে আবার শুরু করতে হবে। ড্রিলিং ব্যবসায় আপনি যখন একটি গর্ত হারান তখন আপনি অর্থ হারান, কিন্তু এখানে যদি আপনি গর্তটি হারান তবে আপনি জীবন হারাতে পারেন। সন্ধ্যায় চিলির সবচেয়ে পবিত্র কুমারী মারিয়া দেল কার্মেনকে ক্যাম্পে আনা হয়। পরিবাররা যখন আধা মাইল নিচে আটকে থাকা পুরুষদের জন্য প্রার্থনা করছে, তখন ইঞ্জিনিয়াররা প্ল্যান বি মেরামত করার শেষ মরিয়া চেষ্টা করছেন। তারা স্পাইডার নামে পরিচিত একটি জিনিস ব্যবহার করছেন, যা এর ডগায় দাঁত কাটা একটি ধাতব টিউব। এটি গর্তের নিচে নামানো হয়, তারপর এটি বাঁধার জায়গার কাছাকাছি আসার সাথে সাথে এটিকে প্রচন্ড চাপে নিচের দিকে ঠেলে দেয়। এটি দাঁতগুলিকে ভেতরের দিকে পাকাতে বাধ্য করে, ভাঙা লোহার শ্যাফটকে ঘিরে ফেলে। ইঞ্জিনিয়ারদের এখন অপেক্ষা করতে হবে যে তাদের স্পাইডার তার শিকারকে ধরে রাখতে পেরেছে কিনা। হ্যাঁ, প্ল্যান বি অবশেষে আবার ড্রিলিং শুরু করতে পারে। খনি শ্রমিকরা এখন 40 দিন ধরে মাটির নিচে আটকা আছে, ইতিহাসের অন্য যে কোনো সময়ের চেয়ে 15 দিন বেশি। মনোবিজ্ঞানীরা তাদের এই সহনশীলতাকে একটি শব্দের মাধ্যমে প্রকাশ করেন, বিশ্বাস। তাদের বিশ্বাস শীঘ্রই পুরস্কৃত হতে চলেছে। ভোরের দিকে জলের একটি আকস্মিক বিস্ফোরণে প্ল্যান বি এর 12 ইঞ্চি ড্রিল বিট তাদের আশ্রয়স্থলের ছাদ ভেঙে প্রবেশ করে।
কিন্তু এখনো বিপদ কাটেনি। 267 ফুট শ্যাফটটিকে 12 ইঞ্চি থেকে 28 ইঞ্চি পর্যন্ত চওড়া করতে হবে। ব্র্যান্ডনের পেনসিলভানিয়ার কর্মশালা এই কাজের জন্য বিশেষভাবে একটি শক্তিশালী নতুন ড্রিল বিট তৈরি করেছে। এবার এটির মাত্র একটি হাতুড়ি নেই, আছে 4টি। প্রতিটি হাতুড়ি প্রতি ঘন্টায় 3 ফুট হারে পাথর গুঁড়ো করতে পারে। কোনো বাধা না থাকলে ব্র্যান্ডন 26 দিনের মধ্যে খনি শ্রমিকদের কাছে পৌঁছাতে পারত। আজ 18 সেপ্টেম্বর, চিলির স্বাধীনতার 200তম বার্ষিকী। আধা মাইল নিচে খনি শ্রমিকরা দেশপ্রেম ও ঐক্য প্রদর্শন করে। সরকার পরিচালিত এই অভিযান তাদের জীবন বাঁচাবে, এই বিশ্বাস তাদের রাখতে হবে। আর বিকল্পটি চিন্তা করাও কঠিন। খনিতে 40 দিন চাপা থাকার পর পুরুষদের শারীরিক স্বাস্থ্যের মতোই তাদের মানসিক অবস্থাও এখন উদ্বেগের বিষয়। বারবার দাবির মুখে কর্তৃপক্ষ অবশেষে সিগারেটের অনুমতি দেয়। তাদের মানসিক উৎসাহ দেওয়ার জন্যই তারা এই কাজটি করে। বিশাল প্ল্যান সি এর রিগটি অবশেষে সম্পূর্ণ। এটির 28 ইঞ্চি পিচ এতটাই শক্তিশালী যে এটি মাত্র 20 দিনের মধ্যেই তাদের উদ্ধার করে ফেলতে পারবে। সবাই এখন এটিকে স্বাভাবিক বলে ধরে নিয়েছে যে প্ল্যান সি হবে তাদের ত্রাতা। খনিমন্ত্রী গোল্ডবোর্ন আনুষ্ঠানিকভাবে এটি চালু করেন। প্রথমবারের মতো 3টি ড্রিলে চালু আছে। ব্র্যান্ডনের উচ্চ ঝুঁকির প্ল্যান বি দ্বিতীয়বার চরম ব্যর্থতার শিকার হয়। ড্রিল বিটটি আবার ভেঙে গেছে। এবার খনি শ্রমিকদের কাছ থেকে এটি গোপন করার কোনো উপায় ছিল না। প্ল্যান বি মনে হচ্ছে শক্ত পাথরের সাথে পেরে উঠছে না। মাটির নিচে তাদের 50তম দিন। খনি শ্রমিকদের উদ্ধার কাজ এখনো বহু দূরে। 33 জন খনি শ্রমিকের জন্য এটি একটি যন্ত্রণাদায়ক অপেক্ষার খেলা ছিল, যেখানে আশা জেগেছিল আবার ভেঙে গেছে। আজ 52তম দিন। একটি উত্তেজনাপূর্ণ সময় নিয়ে আসে। চিলির পতাকার রঙে আঁকা ফিনিক্স নামের উদ্ধারকারী যন্ত্রটি এসে পৌঁছেছে। এই ক্যাপসুলের মধ্যে শ্রমিকদের একজন একজন করে উঠানো হবে। 20 মিনিট লাগবে নিচ থেকে উপরে উঠাতে। তারা এই ক্যাপসুলের ভিতরে নড়াচড়া করতে পারবে না, কারণ ক্যাপসুলটি আধা মাইল সংকীর্ণ পাথরের শ্যাফট দিয়ে টেনে তোলা হবে। একটি ইন্টারকম এবং অক্সিজেন সরবরাহ থাকবে। যদি ক্যাপসুলটি শ্যাফটে জ্যাম হয়ে যায়, তবে এটিকে দুভাগে বিভক্ত করার একটি প্রক্রিয়া আছে। তখন শ্রমিককে আবার খনির নিচে নামিয়ে আনা হবে। খনি শ্রমিকদের উদ্ধারের মিশন একটি অপ্রত্যাশিত মোড় নেয়। একসময় ত্রাতা হিসেবে বিবেচিত প্ল্যান সি তার প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না। পাথর এত শক্ত যে ড্রিলটি দিনে মাত্র 50 ফুট খুঁড়ছে এবং অর্ধেকেরও কম দূরত্বে পৌঁছেছে। কর্তৃপক্ষ প্ল্যান এ বন্ধ করার সিদ্ধান্ত নেয়। মাটির নিচে খনি শ্রমিকরা ব্যস্ত। প্ল্যান বি এর ড্রিল থেকে প্রতিদিন যে 20 টন ধ্বংসাবশেষ পড়ছে তা তাদের সরাতে হবে। ধসে আটকা পড়া শ্রমিকদের ভারী যন্ত্রপাতিতে জ্বালানি দেওয়ার জন্য তাদের কাছে ডিজেল পাঠানো হয়। এটি ছিল বিপজ্জনক কাজ। পরের দিকে প্ল্যান বি এর উদ্ধার শ্যাফট কাজ শেষ করে থেকে মাত্র 10 ফুট দূরে। এটি একটি বিপজ্জনক সময়। সুড়ঙ্গের ছাদের ঠিক উপরের পাথর দুর্বল। আরো একটি ধসের সম্ভাবনা রয়েছে। আমরা সময় নিয়ে এগিয়ে যাব। খনি শ্রমিকদের সাথে কথা বলবো। তারা নিচে কি দেখছে তা আমাদের জানাবে। তারা চূড়ান্ত কয়েক ফুটে পৌঁছেছে। এখন তারা অর্ধেক গতিতে ড্রিল করছে। তাদের লক্ষ্যের দিকে ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছে। সবাই এখন পুরোপুরি উত্তেজিত। তারপর সকাল 8টা। অবশেষে প্ল্যান বি এর ড্রিল সেখানে প্রবেশ করে। 2 মাসেরও বেশি সময় মাটির নিচে থাকার পর প্ল্যান বি দল খনি শ্রমিকদের তাদের মুক্তির লাইফলাইন দিয়েছে। তাদের কাজ শেষ করে ব্র্যান্ডন এবং বিজয়ী প্ল্যান বি দল বিদায় নেয় এবং বাড়ি ফিরে যায়। তারা খনি শ্রমিক এবং তাদের পরিবারের জন্য গৌরবময় উদযাপন ছেড়ে যান। কিন্তু ক্যাপসুল দিয়ে উদ্ধার শুরু হওয়ার আগের শেষ রাতে একটি ভয় ছিল। কেউ জানতো না যে খনির অন্ধকার সুড়ঙ্গে এত দীর্ঘ কষ্টের পর শ্রমিকেরা কেমন থাকবে। 69তম দিনের প্রথম প্রহরে এই উচ্চাকাঙ্ক্ষী উদ্ধার মিশনের চূড়ান্ত পর্ব শুরু হতে চলেছে। তাদেরকে এখন উপরে ওঠানো হবে। ফ্লোরেন্সিও অ্যাভালোস প্রথম, যাকে জীবিত ক্যামেরাবন্দি করা হয়েছিল। তিনি প্রথমে বের হবেন। তাকে এই সংকীর্ণ উদ্ধার শ্যাফট দিয়ে টেনে তোলার সময় তার স্ত্রী মনিকা এবং 7 বছর বয়সী ছেলে চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনোর পাশে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মাঝরাতের ঠিক পর ক্যাপসুলটি উঠে আসে। এক নতুন জীবন, অবিশ্বাস্য অনুভূতি। চোখের পানি যেন আটকানো যাচ্ছে না। এরপর যিনি বেরিয়ে আসেন তিনি হলেন দলটির উদ্যমী মুখপাত্র মারিও সাউজা, যিনি স্মারক পাথর সঙ্গে করে নিয়ে এসেছেন। একে একে সবাইকে জীবনের আলো টেনে তোলা হয়। অ্যালেক্স ভেগা হলেন 10ম ব্যক্তি। তার বাবা হোসে প্রথম অনুসন্ধান দল চালু করেছিলেন। ক্যারোলা অবশেষে তার স্বামী রাউলের সাথে মিলিত হন।
একজন নায়কের অভ্যর্থনা নিয়ে যিনি সবার শেষে পৃষ্ঠে আসেন তিনি হলেন তাদের সেই দলনেতা লুইস উরজুয়া। পরে তাকে পুরস্কৃত করা হয়। 70 দিন আগে যা একটি ভয়াবহ বিপর্যয় বলে মনে হয়েছিল তা এখন প্রযুক্তিগত উদ্ভাবন, কমরেডশিপ এবং সাহসের একটি অলৌকিক গল্পে পরিণত হয়েছে, যা বিশ্বজুড়ে মানুষ সাক্ষী রয়েছে।